5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এই যে পাকিস্তান এখন দুর্দান্তভাবে খেলা শুরু করছে। তারা স্বপ্ন দেখা শুরু করছে যে বাংলাদেশকে তারা আবার পাকিস্তানের সাথে আত্মীকরণ করতে পারে বা করার জন্য তারা আদা জল খেয়ে লাগছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেখেন কি বলছে, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। কি দুর্দান্ত কথা, তাই না? কি দুর্দান্ত কথা। অর্থাৎ বলতে চাচ্ছে, হে বাংলাদেশ, 1971 সালে ভারত তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং ভারত তোমাদের ওপর আধিপত্য বা উপনিবেশ স্থাপন করছিল, কিন্তু আমরা তো তোমাদেরকে ভুলি নাই। আমরা চাই এখন তোমরা আবার আমাদের কাছে ফিরে আসো। 5 আগস্টে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীকে বোকা বানিয়ে কিছু ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা তারা এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে, একেবারে পাবলিককে ভোদাই বানিয়ে, তাই না? পাবলিক তো আসলে জানতো না যে যারা নাকি গণ অভ্যুত্থান করছে তাদের মূল এজেন্ডা কী। তাদের যে মূল এজেন্ডা যে স্বাধীন দেশের অস্তিত্ব মুছে ফেলে এটাকে যে আবার পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলা, এই জিনিসগুলো কিন্তু পাবলিক জানতো না। অর্থাৎ ম্যাটিকুলাসলি প্ল্যান করে করা হয়েছিল এবং ঘটনাটা তো ঘটেই গেছে। এখন কিন্তু পাকিস্তান আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে এসে এখন বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে যে হে ভাই, হ্যাঁ তুমি হারিয়ে গেছিলে 53 বছর আগে, আমরা তোমাকে আবার ফেরত চাই। এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশের জনগণ কি জানে না যে পাকিস্তান আসলে কী জিনিস? এবং 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে 24 বছর এই বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তো তখন এই তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের মানুষজন কি জানে না যে এই পাকিস্তানের লোকজন কী জিনিস? এখন এই পররাষ্ট্র মন্ত্রী পাকিস্তান এসে দাবি করছে এই বাংলাদেশের মানুষ নাকি তাদের ভাই। তো ভাই যদি হয় তাহলে ওই 24 বছর ধরে এই বাংলাদেশের ভাইদেরকে এত বঞ্চিত কেন করছিলে? পাকিস্তানের তো একটা সেনাবাহিনী ছিল, তাই না? তো সেখানে আমাদের জানা মতে এই বাংলাদেশের লোকজনদের মধ্যে একমাত্র ওই যে MAG ওসমানী কর্নেল পদমর্যাদা পর্যন্ত গেছিল, আর বাকি যে কতগুলো ছিল অল্প কয়েকজন হাতে গোনা, তারা মেজর পর্যন্ত। আর তোমরা সব জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, তাই না? সব পদ পদবি দখল করতে। তো তোমরা কি মনে করো নাই যে এই বাংলাদেশের মানুষেরও যোগ্যতা আছে, তাদেরও বুদ্ধি আছে, বিদ্যা আছে, তারাও ওই পর্যায়ে যেতে পারে না? তোমরা কিন্তু সেটা করোনি। তোমরা ওই পদ পদবিগুলো সব দখল করে তোমরা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খালি করোই নাই, বাংলাদেশকে তোমরা শোষণ করতে। তারপরে দেখো এই যে প্রধানমন্ত্রী অথবা এই যে প্রেসিডেন্ট অথবা অন্যান্য মন্ত্রী, তখন বাংলাদেশের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের কয়জন হতো? একজনও কি বাঙালি প্রধানমন্ত্রী ছিল? একজনও কি বাংলাদেশের মানে বাঙালি কোনো প্রেসিডেন্ট ছিল না? ওই 24 বছর কালে একজনও ছিল না। এবং যখন 1970 সালে ইলেকশন হলো, আওয়ামী লীগ যখন জিতে গেল, তখন তোমরা কি করলে? এখন একজন বাংলাদেশি মানুষ অর্থাৎ বাঙালি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে, তখন কি করলে? তোমরা এই বাংলাদেশের মানুষকে দমন করার জন্য 25 মার্চ কালো রাতে তোমরা নিরীহ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে একেবারে কুত্তা শিয়ালের মতো হত্যা করছিল। এগুলো কি ভুলে গেছো? কোনো ভাই কি কোনো ভাইয়ের প্রতি এই ধরনের আচরণ করে? আজকে যেমন পৃথিবীর বিভিন্ন আরব দেশগুলো যেমন তেল উৎপাদন এবং বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং তার দ্বারা তাদের দেশকে গড়ে তুলছে, তাই তো? তো ওই সময়কালে সোনালি আঁশ বলে যেটা পরিচিতি ছিল, যে পাটের আঁশ, তো এইটা তো বিপুলভাবে উৎপাদিত হতো তৎকালীন পূর্ব পাকিস্তানে। তো এইগুলো রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা অর্জিত হতো। এর একটা টাকাও বাংলাদেশে খরচ না করে তোমরা সব টাকা ওই পাকিস্তানে নিয়ে খরচ করে তোমরা ইসলামাবাদ শহর গড়ে তুলছো, কি তুলনায় অস্ত্রপাতি কিনছো, এবং সেই অস্ত্র দিয়ে তোমরা আবার ওই 25 মার্চ রাতে ঝাঁপিয়ে পড়ছিলে এবং পুরা 71 সালের ওই পুরা 9 মাস বাংলাদেশের মানুষদেরকে কচুকাটা করছো, গণহত্যা চালিয়েছো, 30 লক্ষ লোক হত্যা করছো, 2 লক্ষ মা বোনকে গনিমতের মাল হিসাবে ধর্ষণ করেছো, কি করো নাই?
তা কোনো ভাই কি অন্য কোনো ভাইয়ের উপর এই ধরনের কর্মকাণ্ড করে? তারপর বাংলাদেশে উৎপাদিত হতো কর্ণফুলী পেপার মিলে কাগজ, সেই কাগজ বাংলাদেশে দাম ছিল 8 আনা দিস্তা, আর তোমাদের পাকিস্তানে সেগুলো বয়ে নিয়ে যাওয়ার পরও দাম ছিল মাত্র 4 আনা দিস্তা। এগুলো কি মানুষ ভুলে গেছে? তারপরে সরকারের এই যে কয়জন লোকজন এই যে সেক্রেটারি ছিল বা এডিশনাল সেক্রেটারি ছিল, সবই তো ওই পশ্চিম পাকিস্তানি অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ এবং মানসিকভাবে বর্বর এবং অসভ্য এরাই তো হতো, তাই না? এরা কি বাংলাদেশের মানুষকে মানুষ বলে মনে করতো? অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের এই মানুষগুলোকে কি তারা মানুষ বলে মনে করতো না, একেবারেই করতো না। তো তোমরা তো বাংলাদেশটাকে বস্তুত কি একটা উপনিবেশ হিসেবে তোমরা ব্যবহার করতে। 1947 সালে এই বাংলাদেশের মানুষগুলাকে মূর্খ বানিয়েছো ধর্মীয় উন্মাদনা দিয়ে, অর্থাৎ মুসলমান ভাই ভাই, অর্থাৎ ইসলামের ভিত্তিতে দুইটা দেশ হবে, একটা হবে পাকিস্তান, একটা হবে ভারত। আর এই বাংলাদেশের মানুষগুলো তো এরাও তো প্রচণ্ড রকম মূর্খ এবং ধর্মোন্মাদ, তারা কোনো কিছুই না বুঝে তারা ওই বাংলাদেশের মানুষের চাইতে অশিক্ষিত, অসভ্য, বর্বর এরকম একটা জায়গা যেটার নাম নাকি তখন ছিল পশ্চিম পাকিস্তান, তাদের সাথে মিশে গেল। বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে, বাংলাদেশের মানুষকে বারবার মূর্খ বানানো হয়েছে শুধুমাত্র ধর্মীয় জজবা দিয়ে। বাংলাদেশের মানুষেরও তো মানে বলিহারি। এই ব্রিটিশ শাসন যদি আমরা দেখি, এই ব্রিটিশ শাসন থেকে এই যে ভারতীয় উপমহাদেশ যে মুক্ত হলো, এর পিছনে তো বাঙালিদের অবদানই সবচাইতে বেশি ছিল। অর্থাৎ সর্বপ্রথম বাঙালিরাই ফুসে উঠছিল সেই ওই যে সূর্য সেন, প্রীতিলতা ওয়েদ্দেদার, এরাই তো এই ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের খেদানোর জন্যে তারা জীবনবাজি লড়াই করছিল, ফাঁসির কাষ্টে ঝুলেছিল, তাই না? এদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বা এদের আত্মত্যাগ দেখেই তো অতঃপর গোটা ভারতীয় উপমহাদেশে মানুষের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগরুক হয়। এবং যখনই গোটা ভারতীয় উপমহাদেশে এইটাই চালু হয়ে যায়, তখনই কিন্তু নেতৃত্বটা চলে যায় বাঙালির থেকে অবাঙালিদের হাতে। ওই যে সেই মহাত্মা গান্ধীর হাতে চলে যায়, তারপরে আরও অন্যান্য যে যারা আছে তাদের কাছে চলে যায়। অর্থাৎ বাঙালিরা কিন্তু ওই যে পিছু হটে যায়। এবং এই জিনিসটা কিন্তু এখনও পশ্চিমবঙ্গে আমরা ওই দেখি, অর্থাৎ ভারতের মধ্যেও দেখি। ওখানে পশ্চিমবঙ্গ থেকে আজ পর্যন্ত কেউ কোনো দিন প্রধানমন্ত্রী হয়েছে না? হয় নাই। ওখানে কেন্দ্রীয় যে সরকার, সেখানে কয়জন বাঙালি মন্ত্রী থাকে আমরা খুব বেশি দেখি না। তারপরে আসলে ভারতে বাঙালিদের যে মানে রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি, এটাই বা কতটুকু? একমাত্র সবে ধন নীলমণি আমরা দেখলাম, প্রণব মুখার্জি, ওনাকে 5 বছর প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছিল। এছাড়া খোদ ভারতেও তো বাঙালিদের রাজনৈতিক মঞ্চে যে খুব তাদের শক্ত অবস্থান, তাও আমরা দেখি না। সুতরাং এই দিক দিয়ে হিসাব করলে আসলে পশ্চিমবঙ্গ বস্তুত একটা উপনিবেশ ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। পশ্চিমবঙ্গ ছাড়া আর কিছুই, উপনিবেশ ছাড়া আর কিছুই মনে হয় না। তবে এর জন্য পশ্চিমবঙ্গের মানুষও একেবারে কম দায়ী না। তার কারণ হচ্ছে তারা চিরকালই সরকার বিরোধী অবস্থানে ছিল, চিরকালই। আপনারা যদি দেখেন, একমাত্র স্বাধীনতার পরে কতক বছর কংগ্রেসের শাসন ছিল বা কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করছিল, এবং তখন ওই যে বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, এরাই ওই যে মুখ্যমন্ত্রী হয়েছিল কংগ্রেসের, তাই না? এর পরবর্তীতে এসে এখানে অলওয়েজ সরকার বিরোধী রাজনৈতিক দলের প্রভাব, প্রথমে সিপিএম আর এখন আসছে তৃণমূল। দেখেন এরা কেউই কিন্তু কখনোই কেন্দ্রীয় সরকারে যারা আছে তারা কেউ না। অতএব এই বাঙালি আসলে পিকুলিয়ার জাতি। এটা কি মুসলমান আর কি হিন্দু, অলওয়েজ পিকুলিয়ার জাতি। নিজেদের মঙ্গল নিজেরা বোঝে না, প্রচণ্ড রকমভাবে আবেগী, প্রচণ্ড রকম বিস্মৃত মনা, অতীত ভুলে যায় খুব দ্রুত। তো যাই হোক, এখন এই 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন বাংলাদেশকে আবার তাদের সাথে মিলাতে চায়। কিন্তু আমি বলতে চাই, এই বাংলাদেশ তোমাদের সাথে মিলবে না। কারণ হচ্ছে
তোমরা গোটা পৃথিবীতে একটা অসভ্য বর্বর সন্ত্রাস উৎপাদনকারী দেশ হিসাবে তোমরা সুপরিচিত। পৃথিবীর সভ্য দেশগুলো তোমাদেরকে বস্তুত আমার ধারণা খালি অপছন্দই করে না, এখন ঘৃণা করে। ক্লিয়ার? আর তোমরা হলে একটা দেউলিয়া দেশ, যে দেশে একটা সেনাবাহিনী আছে, বস্তুত যে সেনাবাহিনীটার মূল কাজই হচ্ছে ওই দেশের সম্পদ লুটপাট করা। অন্য কথায় প্রবাদ যেটা আমরা শুনি, প্রত্যেকটা দেশেরই নাকি একটা সেনাবাহিনী থাকে, বাট পাকিস্তানের একটা সেনাবাহিনী আছে যাদের একটা দেশ আছে, তো তারাই লুটপাট করে এবং এগুলো করতে 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 এখন দেশের অবস্থা 12টা বেজে গেছে। তোমাদের থেকে বাংলাদেশ অনেক উন্নতি করছিল, এখন বাংলাদেশের ওই যে আবেগ, প্রচণ্ড আবেগপ্রবণ মানুষ, আর বাংলাদেশের কিছু লোক অত্যন্ত মেটিকুলাসলি প্ল্যান করে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে 5 আগস্টের মতো একটা ঘটনা ঘটিয়ে এখন বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে যে তারা পাকিস্তানে যুক্ত হবে। কিন্তু আসলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তোমাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ পাকিস্তানকে আর আপন করে নেবে না, এটাই বাস্তবতা। কারণ হয়তো ধর্মীয় আবেগে তোমাদের ভাই ভাই হিসাবে হয়তো মনে করতে পারে এখনও, এটা আমি জানি, কারণ ধর্ম মানুষের কাণ্ডজ্ঞান লুপ্ত করে দেয়। এবং বাংলাদেশের মানুষ যেহেতু বিস্মৃত মনা, অর্থাৎ পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর তোমরা যা যা করছিলে এগুলো এতদিন পরে ভুলেও গেছে। কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের থেকে ভালো জীবনযাপন করে, তোমাদের সাথে হয়তো ভালো খাতির করতে পারে, ধর্মীয় কারণে হয়তো তোমাদেরকে ভাই হিসেবে মনেও করতে পারে ওই পর্যন্ত, কিন্তু তোমাদের সাথে মিলবে না। আর অল্প কিছুদিন ধরে তো এই পরিবেশ তৈরি হয়েছে, তাই না? আমি এটাও বলে দিতে পারি এই পট খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তোমরা কত বড় ইভিল এবং শয়তান। কারণ আজকে এই যে দেখো, এই দীর্ঘদিন ধরে তোমরা কি করছো, তালেবানদেরকে লালন পালন করছো, প্রশিক্ষণ দিয়েছো, এবং যখন তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে তোমরাই তাদেরকে স্বীকৃতি দিয়েছিলে, তাই না? এখন সেই তালেবানের উপরে তোমরা কি করছো, বোমা বর্ষণ করছো, তারা নাকি জঙ্গি, তারা নাকি সন্ত্রাসী, বুঝছো? তাহলে তোমরা কত বড় শয়তান এইটা বুঝতে তো বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। তো তোমরা ওই একই কর্মকাণ্ড তোমরা বাংলাদেশের ওপরেও চালাতে চাচ্ছ, এবং তোমরা চাচ্ছ যে বাংলাদেশে অস্ত্রপাতি পাঠিয়ে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে একটা পর্যায়ে এই রোহিঙ্গাদেরকে দিয়ে বিদ্রোহ ঘটিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছো। বাংলাদেশের মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। 5 আগস্টের পরে কিছুদিন আচ্ছন্ন ছিল, যে কারণে আসলে বুঝতে পারে নাই, বাট আস্তে আস্তে তারা বুঝতে পারছে এবং অতি সত্বর পুরো বুঝে যাবে। সুতরাং তোমাদের এই শয়তানি কার্যক্রম বাংলাদেশে চলবে না, বুঝছো? এর থেকে একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের দেশকে উন্নত করো, শিক্ষিত করো, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করো, গোটা পৃথিবীতে একটা সভ্য জাতি হিসেবে নিজেদেরকে তুলে ধরো, তখন হয়তো বাংলাদেশের মানুষ তোমাদের সাথে মিলতেও পারে। ক্লিয়ার? কিন্তু সেইটা যতদিন না হবে, তোমরা যদি আবারও স্বপ্ন দেখো যে ওই 47 সাল থেকে 71 সাল পর্যন্ত যেভাবে ইসলামকে ব্যবহার করে, ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষকে তোমরা লুটপাট করতে, শোষণ করতে এবং এটাকে তোমরা গনিমতের মাল হিসাবে ভোগ করতে, এই স্বপ্ন যদি এই তোমাদের ভিখারি অবস্থায় দেখতে থাকো, তাতে হিতে বিপরীতই হবে। কারণ বাংলাদেশকে যখন তোমরা সারখার করার জন্য চেষ্টা করবে, তখন এখানে অস্ত্রপাতি, টাকা পয়সা এগুলো খরচ করা লাগবে, তাই না? তো করলে তোমাদের অবস্থা তো আরোই খারাপ হবে। ওই টাকা পয়সা বাংলাদেশে খরচ না করে তোমরা তখন তোমাদের ওখানেই খরচ করো, বুঝছো? বাংলাদেশকে ধ্বংস করার ক্যাপাসিটি তোমাদের নাই, সেই ধরনের বিদ্যা বুদ্ধি এগুলো তোমাদের কোনোটাই নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।